আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের একাদশ অধ্যায় অর্থাৎ প্রাথমিক জীবনে তড়িৎ উক্ত অধ্যায় ময়মনসিংহ বোর্ড 2025 সালের সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। আমাদের সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে যদি খেয়াল করি, আমাদের উদ্দীপকে বলা হচ্ছে সুমনের বাসায় বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এক ধরনের বিশেষ বাল্ব ব্যবহার করা হয়। অন্যদিকে গ্রামের কিছু দুষ্ট ছেলে রাতে মেইন তার থেকে অবৈধ সংযোগ নিয়ে বিভিন্ন রকমের খেলাধুলা এবং অনুষ্ঠান করে থাকে। আমরা অনেকের সঙ্গে রিলেট করতে পারি, তাই না? যে ব্যাডমিন্টন খেলার কোর্টে বা বিভিন্ন ধরনের পার্টি টার্টিতে অন্য একজনের বাসা থেকে বা লাইক মেইন লাইন থেকে হচ্ছে তার কানেক্ট করে এগুলো করে থাকে। সো সুমন ভাবলো এই অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের সাথে দুইটা বিষয় অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের প্রথম প্রশ্নটাতেই বলছে ব্যাটারি কাকে বলে। সো আমরা দেখে নিই ব্যাটারি আসলে কাকে বলে। আমাদের একাধিক তড়িৎ কোষের সমন্বয়ে গঠিত বৈদ্যুতিক যন্ত্রকে ব্যাটারি বলা হয়। আমাদের ব্যাটারির মধ্যে কিন্তু ব্যাটারিটাকে কিন্তু 3 ভাগে ভাগ করা হয়, মনে আছে নাই? আমাদের হচ্ছে অ্যানোড, ক্যাথোড এবং ইলেকট্রোলাইট। আমাদের খ নম্বর প্রশ্নতে বলছে বাসাবাড়িতে তড়িৎ সমান্তরাল সংযোগ কেন করা হয়। আমরা জানি আমাদের যে সার্কিটটা থাকে, আমাদের যে সংযোগটা দেওয়া হয়, বর্তনীটা থাকে, এটাকে আসলে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হলো শ্রেণী সংযোগ, একটা হলো সমান্তরাল সংযোগ। শ্রেণী সংযোগটা আমরা বাসাবাড়ির কাছে ব্যবহার করি না, এটা আমরা বেসিক্যালি রাস্তায় ল্যাম্প পোস্টে যে লাইটগুলো থাকে বা সোডিয়াম বাতিগুলো থাকে তখন ইউজ করে থাকি। কেন ইউজ করে থাকি? বিকজ অফ তোমার হচ্ছে তখন ধরো একটা সুইচ অন করলে যখন সবগুলো বাতি চলে যাচ্ছে তখন হচ্ছে তোমার শ্রমটা কম হচ্ছে, তোমার সময়টা সাশ্রয় হচ্ছে, আলাদা আলাদা করে প্রত্যেকটাকে অন করতে হচ্ছে না। সো এই জন্য। আর সমান্তরাল বর্তনীকে আমরা বাসাবাড়িতে ইউজ করি বিকজ সমান্তরাল বর্তনীতে প্রত্যেকটা লাইনের কানেকশন আলাদা আলাদা থাকে। লাইক তোমার ফ্যান দরকার, জাস্ট তুমি ফ্যান অন করতেছো, তোমার লাইট দরকার, জাস্ট তুমি লাইট অন করতেছো, এরকম আসলে বিষয়টা হয়। সো এতে করে আমাদের তড়িতের অপচয় কম হয়। একটা যন্ত্র নষ্ট হয়ে গেলে অন্য একটা যন্ত্রের উপরে সেই প্রভাবটা পড়ে না, আমরা আর্থিকভাবেও লাভবান হতে পারি। এই জন্য বেসিক্যালি বাসাবাড়ির মধ্যে তড়িৎ সংযোগ দেওয়া হয়। আমরা একটু দেখে নিই কিভাবে আমরা লিখবো এটা। সো আমাদের বলা হচ্ছে যে সমান্তরাল সংযোগে প্রত্যেকটা বর্তনী আসলে কি হয়, আলাদা আলাদা সুইচ দিয়ে চালু বা বন্ধ করা যায়। এতে করে যন্ত্রগুলো স্বাধীনভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। ধরো এই রুমে আমার এখন লাইট দরকার, জাস্ট আমি লাইট অন করে রাখতে পেরেছি। ধরো আমার এসি দরকার, আমি এসি বন্ধ করে দিতে পারতেছি। তো এরকম আমি স্বাধীনভাবে আমার যন্ত্রগুলোকে কি করতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারবো। কোনো একটি যন্ত্র যদি নষ্ট হয়ে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে সেটা অন্য কোনো যন্ত্রের উপরে আসলে প্রভাব ফেলে না, এবং এতে করে প্রত্যেকটা যন্ত্রের যে সুইচিং ব্যবস্থা সেটা স্বতন্ত্র থাকে এবং সবগুলো যন্ত্র আসলে স্বাধীনভাবে চলতে থাকে। আমাদের পরবর্তী প্রশ্ন গ নম্বর প্রশ্নের দিকে খেয়াল করবো। আমাদের গ নম্বর প্রশ্নতে বলা হচ্ছে সুমনের বাসায় ব্যবহৃত বিশেষ ধরনের বাল্ব ব্যবহারের সুবিধাগুলো ব্যাখ্যা করো। বিশেষ ধরনের বাল্ব বললেই বুঝে যাবা যে সেটা এনার্জি সেভিং বাল্বের কথা বলছে, ঠিক আছে? এনার্জি সেভিং বাল্ব আসলে খুবই ভালো। বেসিক কিছু জিনিস জেনে রাখো, সেটা হলো এনার্জি সেভিং বাল্ব হচ্ছে দীর্ঘস্থায়ী, মানে অনেকদিন পর্যন্ত টেকে। এতে করে হলো গিয়ে বিদ্যুতের অপচয় কম হয়, বিদ্যুৎটা বেশি সে নষ্ট করে এবং বিদ্যুৎ বিল কম আসে। সো আমাদের বলা হচ্ছে আসলে কি বলতো, যে এনার্জি সেভিং বাল্বের কথা। এখন এনার্জি সেভিং বাল্বটার যেই দুইটা কথা বললাম সেটা তোমরা খেয়াল রাখবা, রেখে আমরা উদ্দীপকের সঙ্গে মিল রেখে আসলে কন্টেন্টটা ক্রিয়েট করব। সো আমাদের বলা হচ্ছে যে সুমনের বাসার মধ্যে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করা হয় এবং এর ফলে তাদের আসলে বিদ্যুৎ বিল আগের তুলনায় কম আসে। আমি বললাম না যে এতে করে তড়িৎ আসলে তোমাদের কম ইউজ হবে এবং এতে করে তোমার কি হবে, বিদ্যুৎ বিলটাও কম আসবে। এটা আসলে প্রমাণ করে যে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এনার্জি সেভিং বাল্ব ব্যবহার একটা কার্যকরী উপায়। সাধারণ বাল্বে আলো উৎপাদনের জন্য ধাতব ফিলামেন্টকে প্রচন্ড উত্তপ্ত করতে হয়, মানে প্রচুর গরম করতে হয়, ফলে অধিকাংশ শক্তিটা আসলে তাপে নষ্ট হয়ে যায় এবং সেখানে বিদ্যুতের অপচয় ঘটে। অন্যদিকে এনার্জি সেভিং বাল্ব অনেক কম বিদ্যুৎ ব্যবহার করে আলো উৎপন্ন করতে পারে এবং এতে করে 20 থেকে 80% পর্যন্ত সাশ্রয় সম্ভব। এছাড়া এটি সাধারণ বাল্বের তুলনায় 3 থেকে 25 গুণ বেশি সময় ধরে ব্যবহার করা যায়, ফলে বারবার আসলে নতুন বাল্ব তোমার কিনতে হবে না। সো গবেষণায় দেখা গেছে যে প্রতিটি পরিবার যদি একটি করে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করে, মানে আমরা যে সাধারণ বাল্বগুলো ব্যবহার করি তার পরিবর্তে যদি আমরা প্রত্যেকটা পরিবার একটা করে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করি তাহলে আসলে দেখো কত পরিমাণ হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় হতো। আমাদের বছরে প্রায় 30 লক্ষ পরিবারকে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। তাই আমরা হচ্ছে এনার্জি সেভিং বাল্ব শুধু ব্যক্তিগত খরচই কমায় না, আমাদের জাতীয় যে বিদ্যুৎ সঞ্চয়টা রয়েছে সেটা মোকাবিলাতেও আমাদের সহায়ক হয়। অর্থাৎ তুমি দেখো যদি তোমার বেশি পরিমাণে বিদ্যুৎ খরচ হয় তাহলে সেটা আমাদের কি করবে, জাতীয়ভাবেও কিন্তু আমাদের বিদ্যুৎকে সংকটের মুখে আসলে ফেলাবে। সো এতে করে তুমি যদি তোমার বিদ্যুৎকে সঞ্চয় করতে পারো সেটা কিন্তু তোমার পরবর্তীতে আসলে তোমারই কাজে লাগবে। বলা হচ্ছে আমাদের শক্তি সাশ্রয়ের ফলে জীবাশ্ম জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনও আসলে কমে যায়, ফলে পরিবেশের উপরে বিরূপ প্রভাব ফেলে। কয়লা, তেল এবং গ্যাস পোড়ালে যেমন কার্বন ডাই অক্সাইড সহ বিভিন্ন দূষণকারী গ্যাস নির্গত হয়, তেমনি এই জিনিসগুলো আসলে আমাদের জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। এনার্জি সেভিং বাল্ব যেহেতু দীর্ঘস্থায়ী হয় তাই এতে করে আসলে কম সংখ্যক বাল্ব পরিত্যক্ত হয় এবং ওই যে বাল্বটা যখন নষ্ট হয়ে যায় তখন আমরা কি করি, ওটাকে রিসাইকেল করার চেষ্টা করি। রিসাইকেল করতে হলে আমাদেরকে হয় নষ্ট করে ফেলতে হলেও আমাদেরকে কি করতে হয়, জ্বালাইতে হয়, পোড়াইতে হয়, যেহেতু এটা প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। সো যত আমাদের বাল্বের পরিমাণ কম হবে তত সেটা ময়লা আবর্জনা যে
ব্যবস্থাপনা সেটা করতে আসলে সুবিধা হবে। এর ফলে আমাদের পরিবেশের মধ্যে অতিরিক্ত পরিমাণে যে চাপ রয়েছে সেটা কমে, আমাদের পরিবেশের সম্পদ সংরক্ষণ হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আসলে আমাদেরকে কি করে, শক্তি সঞ্চয় করে থাকে। সো এই হলো আমাদের গ নাম্বারের প্রশ্ন। এবার যাবো আমাদের ঘ নাম্বারের কোয়েশ্চেনে। ঘ নাম্বার কোয়েশ্চেনে ওই যে কিছু দুষ্টু ছেলেদের কথা ছিল যারা হলো গিয়ে বিভিন্ন অনুষ্ঠানের জন্য মেইন লাইন থেকে কি করতো, মেইন লাইন থেকে হচ্ছে গিয়ে কারেন্টের কানেকশন দিত। সো দেখি আমাদের কোয়েশ্চেনটা আরেকবার পড়ি। বলছে সুমনের ভাবনায়, সো সুমনের ভাবনাটা আসলে কি ছিল সেটা আমরা আগে একটু দেখে নিই। আমাদের এখানে বলছে অন্যদিকে গ্রামের কিছু দুষ্ট ছেলে রাতে মেইন তার থেকে অবৈধ সংযোগ নিয়ে বিভিন্ন রকমের খেলাধুলা এবং অনুষ্ঠান করে থাকে। সুমন ভাবলো এই অবৈধভাবে বিদ্যুৎ সরবরাহের সঙ্গে দুইটা বিষয় অঙ্গাঙ্গিভাবে জড়িত। দুইটা বিষয় কি জানো, একটা হলো লোডশেডিং আর একটা হলো সিস্টেম লস, ঠিক আছে? সো এই দুইটা আসলে আমাদের সমাজের মধ্যে কিভাবে বিরূপ প্রভাব ফেলতে পারে আমরা সেই জিনিসটা নিয়ে একটু দেখবো, ঠিক আছে? এই দুইটা জিনিস আমাদের সমাজে কিভাবে খারাপ মানে বাজেভাবে প্রভাব ফেলতে পারে সেটা আমরা সবাই একটু দেখে নিব। সো কিভাবে হতে পারে বলো তো? আমাদের বলা হচ্ছে সুমনের আলোচনায় দুটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লোডশেডিং এবং সিস্টেম লস। আমাদের দেশের বিদ্যুৎ খাতের এই দুটি সমস্যা কেবল প্রযুক্তিগত নয়, আমাদের সামাজিক জীবনকেও গভীরভাবে আসলে প্রভাবিত করে দেয়। সো বলা হচ্ছে সিস্টেম লস বলতে আসলে কি বোঝায়? সিস্টেম লস বলতে মূলত উৎপাদিত যে বিদ্যুৎ রয়েছে তার একটা অংশ বিতরণ ব্যবস্থায় নষ্ট হয়ে যাওয়া, অবৈধভাবে ব্যবহৃত হওয়াকে বোঝায়। সো ধরো আমাদের যেই পরিমাণে বিদ্যুৎটা রয়েছে, ঠিক আছে, ওইটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে সেই জিনিসটাকে আসলে ওই কথাটা আসলে এখানে বুঝাইছে, ঠিক আছে? কোনোভাবে একটা অংশ, আমাদের নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ রয়েছে তার একটা নির্দিষ্ট অংশ যদি নষ্ট হয়ে যায় বা কেউ অবৈধভাবে ব্যবহার করে তাহলে আমার যে জিনিসটা ঘটে এটাকে বলা হয় বেসিক্যালি সিস্টেম লস। এর ফলে আমাদের যে প্রকৃত ভোক্তা রয়েছে তাদের কাছে আসলে পর্যাপ্ত বিদ্যুৎ পৌঁছায় না। ধরো তোমার বছরে হচ্ছে এতটুকু বিদ্যুৎ তোমার এতজন মেম্বারের জন্য লাগবে বা এভাবে করে তোমার সেট করা, তো তুমি কি করতেছো, অবৈধভাবে কিছু বিদ্যুৎ তুমি ওখানে নষ্ট করে ফেলতেছো বা মাঝখানে হলো কিছু বিদ্যুৎ হলো হারায় যাচ্ছে। সো এতে করে কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে একটু প্রবলেম হয় না? সো এতে করে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ আমরা আসলে পাই না, যার কারণে আসলে লোডশেডিং বা বিভিন্ন ধরনের প্রবলেম আসলে আমাদের কাছেই আসে। আলটিমেটলি বলা হচ্ছে বিদ্যুৎ সরবরাহের এই ঘাটতির কারণে বিদ্যুৎ বিভাগগুলোকে আসলে লোডশেডিং করতে হয়। লোডশেডিং কেন করা হয়? ধরো আমাদের যখন চাহিদার তুলনায় বিদ্যুৎটা আমাদের কাছে কম থাকে তখন আসলে লোডশেডিং করতে হয়। একটা জায়গায় কারেন্ট সরবরাহ বন্ধ করে আর একটা জায়গায় আমাদেরকে কারেন্টটা কি করতে হয়, সরবরাহ করতে হয়, এবং ওই যে কারেন্টটাকে বন্ধ করে রাখে ওটাকে বেসিক্যালি বলা হয় লোডশেডিং। এতে করে আমাদের মানুষের দৈনন্দিন যে জীবনযাত্রা রয়েছে সেটা আসলে বিঘ্নিত হয় এবং আমাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে গৃহস্থালী কাজ পর্যন্ত নানান ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ে। যেমন বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বা ব্যবসায়িক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে বিদ্যুতের ব্যবহারটা খুবই বেশি। বিদ্যুৎটা যদি একটা মিনিটের জন্য বন্ধ থাকে তার মানে ধরো একটা গার্মেন্টসে 10,000 তোমার ওয়ার্কার আছে, 10,000 ওয়ার্কার কিন্তু এক মিনিটের জন্য বন্ধ হয়ে আছে। তার মানে তখন কিন্তু আমাদের আসলে ধরো দেশটা একদম পুরা ধরো জাতীয়ভাবে আসলে ক্ষতির সম্মুখীন হয়। বলা হচ্ছে আমাদের লোডশেডিং এর সব থেকে বেশি প্রভাবটা অনুভূত হয় মানুষের জীবনযাত্রায়। শিক্ষার্থীদের পড়াশোনার মধ্যে মারাত্মক সমস্যা তৈরি হয় কারণ তারা নিরবিচ্ছিন্নভাবে আলো না পেয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারে না। কৃষি খাতের মধ্যে সেচ পাম্প বন্ধ হয়ে যায়, ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয় যা আসলে খাদ্য নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। আমাদের শিল্প কারখানার যে উৎপাদন সেগুলোও ব্যাপকভাবে কমে যায়, ফলে আমাদের দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলে। আমাদের হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্রগুলোতেও চিকিৎসা সেবা ব্যাহত হয় যা রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে। এমনকি আমাদের গৃহস্থালী যে সাধারণ কাজ রয়েছে সেগুলো যেমন রান্না, কাপড় ধোয়া বা আমাদের কোনো বৈদ্যুতিক যন্ত্র যে রয়েছে সেগুলো চালানো আসলে বন্ধ হয়ে যায়। মানুষের পরিকল্পিত কাজ ব্যাহত হওয়ায় মানসিক চাপ বাড়ে এবং সামাজিকভাবে অস্থিরতার তৈরি হয়। সব মিলিয়ে বলতে পারি যে সিস্টেম লস এবং লোডশেডিংটা আমাদের আসলে সামাজিক, মানসিক এবং আমাদের অর্থনৈতিক জীবনে একটা দীর্ঘ মেয়াদী আসলে বিরূপ প্রভাব ফেলে। সো এই সমস্যা সমাধানের জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের এই যে এই সম্পদগুলোকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে এবং সরকারের পক্ষ থেকেও আমাদেরকে কি করতে হবে? আধুনিকায়নের ব্যবস্থা করে দিতে হবে। আশা করি সৃজনশীল প্রশ্নটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। পরবর্তী আবারও একটি পর্বে তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। সকলকে আল্লাহ হাফেজ।